দেখো আমরা গতদিন সিন্যাপস পড়ছিলাম, সিন্যাপসের কাজ, সিন্যাপসের গঠন, হ্যাঁ, সিন্যাপস কাকে বলে, এইসব জিনিসগুলো আমরা একটু দেখছিলাম গতকাল। আজকে যেটা আমরা দেখব যে সিন্যাপসের মাধ্যমে উদ্দীপনা পরিবহন, সিন্যাপসের মাধ্যমে উদ্দীপনা পরিবহন, এটা আজকে আমরা পড়বো। ট্রেনটা চলে যাক, তারপরে এটা আমরা পড়বো, সিন্যাপসের মাধ্যমে উদ্দীপনা পরিবহন। দেখো, এটা যদি একটা নিউরন হয়, সেই নিউরনের সিন্যাপটিক নব থাকে, তাহলে এটা একটা নিউরনের সিন্যাপটিক নব, এটা একটা প্রি সিন্যাপটিক নিউরন। তোমরা জানো যে সিন্যাপসের দিকে উদ্দীপনা বহনকারী নিউরনকে প্রি সিন্যাপটিক নিউরন বলে। এটা প্রি সিন্যাপটিক নিউরনের সিন্যাপটিক নব, আর এটা তোমার পোস্ট সিন্যাপটিক নিউরনের সিন্যাপটিক নব। বিষয়টা ক্লিয়ার? আমরা বলেছিলাম যে সিন্যাপসের, যদি এই জায়গাটাকে সিন্যাপস বলি আমরা, যে দুইটা নিউরনের সংযোগস্থল সিন্যাপস, তাহলে আমরা বলেছিলাম যে সিন্যাপসের দিকে উদ্দীপনাবাহী নিউরনকে বলা হয় প্রি সিন্যাপটিক নিউরন, আর সিন্যাপস থেকে দূরে উদ্দীপনাবাহী নিউরনকে বলা হয় পোস্ট সিন্যাপটিক নিউরন। তাহলে এটা প্রি সিন্যাপটিক নিউরনের সিন্যাপটিক নব, এটা পোস্ট সিন্যাপটিক নিউরনের সিন্যাপটিক নব, তাই না? এই নবের মধ্যে তোমার নিউরোফিলামেন্ট থাকে, নিউরোফিলামেন্ট থাকে, এই নবের মধ্যে মাইটোকন্ড্রিয়া থাকে, কালকে আমি বলেছিলাম। এই নবের মধ্যে মাইটোকন্ড্রিয়া থাকে এবং এই নবের মধ্যে ভেসিকল থাকে, এগুলো আমরা কালকে বলেছিলাম, মাইটোকন্ড্রিয়া, ভেসিকল, তাই না? আচ্ছা, এটা একটা নিউরনের সিন্যাপটিক নব, এটা একটা নিউরনের সিন্যাপটিক নব, এবং এখানে সিন্যাপটিক ক্লেফটও আছে, তাই না? এখানে সিন্যাপটিক ক্লেফট আছে, সিন্যাপটিক ক্লেফট। আচ্ছা, এবার খুব ভালো করে কথাটা শুনো, আমি যেটা বলি। মনে করো একটা উদ্দীপনা, যে কোনো একটা স্নায়ু উদ্দীপনা এই সিন্যাপটিক নবের প্রাচীরে এসে ধাক্কা দিল। কি ধাক্কা দিল? উদ্দীপনা। যে কোনো একটি স্নায়ু উদ্দীপনা সিন্যাপটিক নবের প্রাচীরে এসে ধাক্কা দিলে এই নবের প্রাচীরের ভেদ্যতা বেড়ে যায়। ভেদ্যতা বেড়ে যাওয়ার অর্থ হলো এর মধ্যে যে কেউ ঢুকতে পারে, আবার এখান থেকে যে কেউ বেরিয়ে আসতে পারে, অর্থাৎ ভেদ্যতা বেড়ে যায়। যখন ভেদ্যতা বেড়ে যায় তখন নিউরনের বাইরে, নিউরন তো একটা কোষ, সেই কোষের বাইরে যে তরল থাকে, সেই বহিঃকোষীয় তরল থেকে ক্যালসিয়াম আয়ন নবের ভিতরে প্রবেশ করে। তাহলে আবার আমি বলি প্রথম থেকে, যে কোনো একটা স্নায়ু উদ্দীপনা যখন এই প্রি সিন্যাপটিক নিউরনের সিন্যাপটিক নবে এসে আঘাত করে, তখন এই নবের প্রাচীরের ভেদ্যতা বেড়ে যায়। নবের প্রাচীরের ভেদ্যতা যখন বেড়ে যায়, ভেদ্যতা বেড়ে যাওয়া মানে যে কেউ ভিতরে ঢুকতে পারে, যে কেউ বাইরে আসতে পারে। এই প্রাচীরের ভেদ্যতা বেড়ে যায়, ফলে নিউরনের বাইরে যে কোষগুলো থাকে, সেই কোষের তরল, বহিঃকোষীয় তরল থেকে ক্যালসিয়াম আয়ন নবের মধ্যে ঢুকে পড়ে। ক্যালসিয়াম আয়ন যখন সিন্যাপটিক নবের মধ্যে ঢুকে পড়ে, তখন এই ক্যালসিয়াম আয়ন, এই যে তোমার, এটা কি মাইটোকন্ড্রিয়া না? এই মাইটোকন্ড্রিয়ার ভিতরে এটিপিএজ এনজাইমকে সক্রিয় করে। তাহলে এই ক্যালসিয়াম আয়ন কি করে? মাইটোকন্ড্রিয়ার মধ্যে যে এটিপিএজ এনজাইম আছে সেটা সক্রিয় করে। এটিপিএজ এনজাইম যখন সক্রিয় হয়, তখন মাইটোকন্ড্রিয়ার মধ্যে থেকে এটিপি কে মুক্ত করে দেয়। তোমরা জানো এটিপি মানে শক্তি, সেই শক্তিকে মুক্ত করে দেয়। তাহলে আবার বলি, ক্যালসিয়াম আয়ন নবের ভিতরে ঢুকলো, ঢোকার পর তোমার কি করলো? মাইটোকন্ড্রিয়ার মধ্যে যে এটিপিএজ এনজাইম ছিল, সেই এটিপিএজ এনজাইমকে সক্রিয় করলো। এই এটিপিএজ এনজাইম সক্রিয় হওয়ার পর মাইটোকন্ড্রিয়া থেকে এটিপি কে মুক্ত করে দেয়, মানে শক্তি মুক্ত হয়ে যায়। এবার এই মুক্ত শক্তি, এই যে তোমরা কালকে পড়েছিলে ভেসিকল, আর ভেসিকলের মধ্যে যে অ্যাসিটাইল কোলিন থাকে, সেই ভেসিকল থেকে অ্যাসিটাইল কোলিনকে মুক্ত করে দেয়, অ্যাসিটাইল কোলিনকে মুক্ত করে দেয়, অ্যাসিটাইল কোলিনকে মুক্ত করে দেয়। তাহলে এ পর্যন্ত ক্লিয়ার তো, তাই না?
ঠিক আছে, অ্যাসিটাইল কোলিনকে মুক্ত হলো। আবার বলি যে উদ্দীপনা যখন সিন্যাপটিক নবের প্রাচীরে এসে পৌঁছালো, সেই সিন্যাপটিক নবের প্রাচীরের ভেদ্যতা বেড়ে গেল, তখন ক্যালসিয়াম আয়ন বাহির থেকে নবের ভিতরে ঢুকলো। এই ক্যালসিয়াম আয়ন মাইটোকন্ড্রিয়ার এটিপিএজ এনজাইমকে সক্রিয় করলো। এটিপিএজ এনজাইম সক্রিয় হওয়ার ফলে মাইটোকন্ড্রিয়া থেকে এটিপি মুক্ত হলো। এই মুক্ত এটিপি মানে শক্তি ভেসিকলকে ফাটিয়ে দিল, সিন্যাপটিক ভেসিকলকে ফাটিয়ে দিল, ফলে সিন্যাপটিক ভেসিকল থেকে অ্যাসিটাইল কোলিন মুক্ত হলো। এবার এই অ্যাসিটাইল কোলিন মুক্ত হওয়ার পর যেহেতু এই প্রাচীরের ভেদ্যতা বেড়ে গেছে, আমি বললাম যে এই প্রাচীরের ভেদ্যতা বেড়ে যাওয়া মানে যে কেউ ঢুকতে পারে, যে কেউ বাইরে আসতে পারে, তখন এই অ্যাসিটাইল কোলিন তোমার এই সিন্যাপটিক নবের প্রাচীরকে ভেদ করে এখানে যে তোমার সিন্যাপটিক ক্লেফট ছিল সেই ক্লেফটকে অতিক্রম করে এটা পোস্ট সিন্যাপটিক নিউরনের তোমার সিন্যাপটিক নব। পোস্ট সিন্যাপটিক নিউরনের প্রাচীরে এখানে কিছু যৌগ থাকে, এখানে কিছু পদার্থ থাকে, সেই পদার্থের নাম রিসেপ্টর যৌগ। এই রিসেপ্টর মানে রিসিপ্ট করা, অ্যাকসেপ্ট করা, ঠিক আছে, রিসিপ্ট করবে। এবার যে অ্যাসিটাইল কোলিন মুক্ত হলো, সেই মুক্ত অ্যাসিটাইল কোলিনকে পোস্ট সিন্যাপটিক নিউরনের নবের প্রাচীরে যে রিসেপ্টর যৌগ ছিল তারা অ্যাসিটাইল কোলিনকে গ্রহণ করে নিল। এই যে অ্যাসিটাইল কোলিনকে তারা গ্রহণ করে নিল। তাহলে অ্যাসিটাইল কোলিনকে যখন গ্রহণ করে নিল, তখন অ্যাসিটাইল কোলিন আর রিসেপ্টর মিলে অ্যাসিটাইল কোলিন রিসেপ্টর যৌগ গঠন করলো। কি যৌগ? অ্যাসিটাইল কোলিন রিসেপ্টর যৌগ গঠন। অ্যাসিটাইল কোলিন রিসেপ্টর যৌগ, অ্যাসিটাইল কোলিন রিসেপ্টর যৌগ গঠন করলো। তাহলে আরেকবার বলি যে অ্যাসিটাইল কোলিন যখন মুক্ত হলো, মুক্ত হওয়ার পর এই নবের প্রাচীরকে সে ভেদ করে সিন্যাপটিক ক্লেফটে এসে পৌঁছালো। সিন্যাপটিক ক্লেফটকে অতিক্রম করে পোস্ট সিন্যাপটিক নিউরনের সিন্যাপটিক নবের দিকে যখন আসছিল, তখন এই নবের প্রাচীরে বিদ্যমান রিসেপ্টর যৌগ দ্বারা সে গৃহীত হয়ে রিসেপ্টর যৌগ আর অ্যাসিটাইল কোলিন মিলে তৈরি করলো অ্যাসিটাইল কোলিন রিসেপ্টর যৌগ। অ্যাসিটাইল কোলিন রিসেপ্টর যৌগ এখানে গঠন হওয়ার ফলে এই নবের ভেদ্যতা বেড়ে যায়, ঠিক আছে। এই নবের ভেদ্যতা বেড়ে যাওয়ার ফলে কি হয় যে বাহির থেকে সোডিয়াম আয়ন এই নবের মধ্যে ঢুকে আর ভিতরে বিদ্যমান পটাশিয়াম আয়ন বাইরে বেরিয়ে আসে। তাহলে কি হলো যে এই নবের প্রাচীরের ভেদ্যতা বেড়ে যাওয়ার ফলে সোডিয়াম আয়ন ভিতরে প্রবেশ করলো আর পটাশিয়াম আয়ন বাইরে বেরিয়ে আসলো। এই যে সোডিয়াম আয়ন এবং পটাশিয়াম আয়নের যে বিনিময় হলো, এর ফলে এখানে একটা আয়নিক বিভব পার্থক্য, আয়নিক বিভব পার্থক্য বা ইংরেজিতে বলা হয় আয়নিক অ্যাকশন পটেনশিয়াল। আয়নিক বিভব পার্থক্যের জন্য আমরা ওয়েট করছিলাম। এই আয়নিক বিভব পার্থক্য তৈরি হলেই উদ্দীপনা প্রিসিন্যাপটিক নিউরন থেকে পোস্ট সিন্যাপটিক নিউরনের দিকে ধাবিত হয়। আমরা বলেছি সিন্যাপসের মাধ্যমে উদ্দীপনা পরিবহন। সিন্যাপসের মাধ্যমে উদ্দীপনা পরিবহন হলো একটা তড়িৎ রাসায়নিক প্রক্রিয়া। এই তড়িৎ রাসায়নিক প্রক্রিয়া তৈরি হলো এইভাবে যে এখানে একটা আয়নিক বিভব পার্থক্য তৈরি হলো। এখানে আয়নিক বিভব পার্থক্য তৈরি হওয়ার কারণেই উদ্দীপনা এই নিউরন থেকে ওই নিউরনে পৌঁছালো। এটাই হলো সিন্যাপসের মাধ্যমে উদ্দীপনা পরিবহন। বুঝলা কিনা বলো, নাহলে আমি আরেকবার বলবো। আচ্ছা, আরেকবার বলেন বলছে অনেকে। তাহলে দেখো আমি প্রথম থেকে আরেকবার বলছি। যে কোনো একটা স্নায়ু উদ্দীপনা যখন প্রিসিন্যাপটিক নিউরনের সিন্যাপটিক নবে এসে পৌঁছায়, তখন এই নবের প্রাচীরের ভেদ্যতা বেড়ে যায়।
নবের প্রাচীরের ভেদ্যতা বেড়ে যাওয়ার অর্থ হলো যে কেউ ভিতরে ঢুকতে পারে, যে কেউ বাইরে বেরোতে পারে। যখন নবের প্রাচীরের ভেদ্যতা বেড়ে যায় তখন বাইরের তল থেকে, নিউরনের বাহির থেকে ক্যালসিয়াম আয়ন নবের ভিতরে প্রবেশ করে। নবের ভিতরে ক্যালসিয়াম আয়ন প্রবেশ করার ফলে তোমার নবের ভিতরে যে মাইটোকন্ড্রিয়া ছিল সেই মাইটোকন্ড্রিয়ার মধ্যে এটিপিএজ এনজাইম সক্রিয় হয়। এটিপিএজ এনজাইম সক্রিয় হওয়ার ফলে মাইটোকন্ড্রিয়া থেকে এটিপিকে মুক্ত করে দেয়। এটিপি যখন মুক্ত হয়ে যায় তখন এর ভিতরে বিদ্যমান যে ভেসিকল, সেই ভেসিকলকে ফাটিয়ে দেয়, ফলে ভেসিকলের মধ্যে বিদ্যমান অ্যাসিটাইল কোলিন মুক্ত হয়ে যায়। অ্যাসিটাইল কোলিন যখন মুক্ত হয়ে যায় তখন এই অ্যাসিটাইল কোলিন এই প্রাচীরকে ভেদ করে সিন্যাপটিক ক্লেফটকে অতিক্রম করে পোস্ট সিন্যাপটিক নিউরনের সিন্যাপটিক নবের প্রাচীরে বিদ্যমান রিসেপ্টর যৌগ দ্বারা গৃহীত হয়। এর প্রাচীরে যে রিসেপ্টর যৌগ ছিল সেই রিসেপ্টর যৌগ দ্বারা অ্যাসিটাইল কোলিন গৃহীত হয়। এবার অ্যাসিটাইল কোলিন আর রিসেপ্টর যৌগ মিলে দুজন মিলে তৈরি করে অ্যাসিটাইল কোলিন রিসেপ্টর যৌগ। অ্যাসিটাইল কোলিন রিসেপ্টর যৌগ গঠন হওয়ার ফলে এই প্রাচীরের ভেদ্যতা বেড়ে যায়, ফলে যে কেউ ঢুকতে পারে, যে কেউ বেরোতে পারে। যখন এই প্রাচীরের ভেদ্যতা বেড়ে যায় তখন বাহির থেকে সোডিয়াম আয়ন ভিতরে ঢুকে আর ভিতরের পটাশিয়াম আয়ন বাইরে বেরিয়ে আসে, মানে ক্যাটায়ন দ্বারা ক্যাটায়নের বিনিময় হয়, ফলে এখানে একটা আয়নিক বিভব পার্থক্য সৃষ্টি হয়। এই আয়নিক বিভব পার্থক্য সৃষ্টির কারণেই উদ্দীপনা প্রিসিন্যাপটিক নিউরন থেকে পোস্ট সিন্যাপটিক নিউরনের দিকে ধাবিত হয়। তাহলে উদ্দীপনা ধাবিত হওয়ার মেন কারণ হলো তড়িৎ রাসায়নিক কৌশল। এখানে তড়িৎ রাসায়নিক পার্থক্য বা বিভব পার্থক্য তৈরি হওয়ার কারণেই উদ্দীপনা প্রিসিন্যাপটিক নিউরন থেকে পোস্ট সিন্যাপটিক নিউরনের দিকে ধাবিত হল। ওকে, আর একটা ছোট্ট জিনিস এখানে আছে, সেইটা তোমরা একটু পড়ে নিবা। সেটা হলো 1 মার্কের প্রশ্ন হিসাবে আসে কি, নিউরো ট্রান্সমিটার পদার্থ কি? তাহলে যেসব পদার্থ নিউরন থেকে নিউরনে বা কোষে বা গ্রন্থিতে উদ্দীপনা পরিবহন করে তাকে নিউরোট্রান্সমিটার পদার্থ বলে। যেসব পদার্থ নিউরন থেকে নিউরনে বা কোষে বা গ্রন্থিতে স্নায়ু উদ্দীপনা পরিবহন করে তাকে নিউরোট্রান্সমিটার পদার্থ বলে। বিভিন্ন ধরনের নিউরোট্রান্সমিটার পদার্থ তোমাদের বইতে নাম দেওয়া আছে, যেমন ডোপামিন, অ্যাসিটাইল কোলিন, এর নাম তোমরা একটু আগে শুনেছো, অ্যাসিটাইল কোলিন, তারপরে সেরোটোনিন, এরকম অনেক আছে, তোমরা পড়বা, দু একটা নাম পড়বা, তবে তোমার এটাই 1 মার্কের প্রশ্ন হিসেবে খুব ইম্পর্টেন্ট। তাহলে নিউরোট্রান্সমিটার পদার্থ কি? তাহলে নিউরন থেকে নিউরনে তথ্য স্থানান্তর করে যেসব পদার্থ, বা নিউরন থেকে নিউরনে বা কোষে বা গ্রন্থিতে তথ্য স্থানান্তর করে যেসব পদার্থ তাকে নিউরোট্রান্সমিটার পদার্থ বলে। অনেক নিউরোট্রান্সমিটার পদার্থর নাম দেখবা বইতে দেওয়া আছে, এর মধ্যে ডোপামিন, সেরোটোনিন, অ্যাসিটাইল কোলিন এগুলো খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তোমরা, আমি বলেছিলাম তোমাদেরকে যে আমরা এটাকে তোমার 3টে অংশে ভাগ করেছি। ঠিক আছে, সেটা তোমাদের এই অংশ পর্যন্ত তোমাদের যেটা আমি শেষ করলাম, স্নায়ুতন্ত্র, এই স্নায়ুতন্ত্রের উপরে যা কিছু আছে এর উপরে তোমরা পরীক্ষা দিবা। ঠিক আছে, স্নায়ুতন্ত্রের উপরে যা কিছু আছে এর উপরে তোমরা পরীক্ষা দিবা। কবে পরীক্ষা দিবা? পরীক্ষা দিবা হলো মঙ্গলবার, ঠিক আছে, এই মঙ্গলবার 4টার সময় তোমাদের পরীক্ষা হবে। এই সময়, যে সময় তোমার, এবং ওই যে তোমার 20 মিনিট পরে কিন্তু আর প্রশ্ন থাকবে না। ঠিক আছে, তাহলে সর্বোচ্চ
15-20 মিনিটের পরীক্ষা হবে 4টা থেকে, হ্যাঁ 4টা থেকে তোমার 4টা 20 পর্যন্ত প্রশ্ন থাকবে, এরপরে আর প্রশ্ন থাকবে না। ঠিক আছে, স্নায়ুতন্ত্রের উপরে প্রশ্ন। এরপরে চোখ, কান, গ্রন্থি এগুলোর উপরে কিন্তু পরীক্ষা না, শুধু স্নায়ুতন্ত্র অংশটুকুর উপরে পরীক্ষা হবে। ওকে, আমরা তোমাদের এখানে সংবেদী অঙ্গ আছে, সংবেদী অঙ্গ 5টা, চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক ও জিহ্বা। এর মধ্যে তোমাদের এই অধ্যায়ে চোখ আর কান নিয়ে পড়া হবে। ঠিক আছে, তো আমরা যে সংবেদী অঙ্গটা পড়ব সেটা হলো চোখ। চোখ নিয়ে আজকে তোমাদের পড়া হবে। ঠিক আছে, চোখ নিয়ে আমরা পড়ব। তো আসলে মানুষের চোখকে আমরা মেইনলি 2 ভাগে ভাগ করেছি। একটা হলো অক্ষিগোলক আর একটা হলো আনুষাঙ্গিক অংশ। আনুষাঙ্গিক অংশ আর অক্ষিগোলক মানে আসলে চোখ। এই অক্ষিগোলকের মধ্যে 3টা জিনিস আছে, একটা হলো স্তর, একটা হলো লেন্স, একটা হলো প্রকোষ্ঠ। আর আনুষঙ্গিক অংশের মধ্যে অনেক কিছু আছে, সেটা আমরা পরে জানবো। স্তর, লেন্স আর প্রকোষ্ঠ। ঠিক আছে, দেখো আমি 3টা স্তর আঁকিয়েছি। দেখো যে এটা একটা স্তর,
একটা স্তর, এটা একটা স্তর, আর এটা একটা স্তর। দেখো, আমি তোমাদের প্রথমে স্তর নিয়ে বলি। আচ্ছা, আঁকিয়ে নাও তোমরা। আঁকানো হলে আমাকে বলো, তারপর আমি বলছি। আর আঁকিয়ে নাও, আঁকানো হলে বলো। দেখো, আমরা চোখকে 3 ভাগে ভাগ করেছিলাম, স্তর, লেন্স আর প্রকোষ্ঠ। আমরা 3টে স্তর দেখতে পাচ্ছি। দেখো, 1, 2 আর 3, 3টে স্তর। সব থেকে বাইরের দিকে যে স্তরটা, তার নাম স্ক্লেরা। হচ্ছে সবচেয়ে বাইরের দিকে যে স্তর, তার নাম স্ক্লেরা। স্ক্লেরা হলো তোমার সবচেয়ে বাইরের দিকের তন্তুময়, তন্তুময় অস্বচ্ছ স্তর। তাহলে স্ক্লেরা হলো সবচেয়ে বাইরের দিকের স্তর, এটি হলো তন্তুময় মানে ফাইবার দিয়ে গঠিত অস্বচ্ছ স্তর। কিন্তু এই স্ক্লেরায় যখন দেখো লেন্সের সামনে এসেছে, স্ক্লেরায় যখন লেন্সের সামনে এসেছে, তখন কিন্তু এটা হয়েছে স্বচ্ছ স্বচ্ছ কর্নিয়া। ঠিক আছে, তাহলে দেখো আমরা স্ক্লেরা নিয়ে পড়ছি আর বলছি যে স্ক্লেরা যখন
স্ক্লেরা যখন লেন্সের সামনে এসেছে তখন তাকে আমরা বলছি স্বচ্ছ কর্নিয়া, ঠিক আছে। আর কর্নিয়ার উপরে আরেকটা পর্দা দেখতে পাচ্ছি আমরা, কর্নিয়ার উপরে স্বচ্ছ যে পর্দা তার নাম কনজাংটিভা। তাহলে আমরা স্ক্লেরা পড়তে এসে তিনটা জিনিস জেনেছি, যে স্ক্লেরা হলো চোখের সবচেয়ে বাইরের দিকের তন্তুময় অস্বচ্ছ স্তর, এবং স্ক্লেরা যখন চোখের লেন্সের সামনে এসে স্বচ্ছ হয়েছে তখন তাকে বলা হচ্ছে কর্নিয়া। এই কর্নিয়ার উপরে যে স্বচ্ছ পর্দা তার নাম কনজাংটিভা। তাহলে আমরা আজকে তিনটা জিনিস জেনেছি, স্ক্লেরা, কর্নিয়া আর কনজাংটিভা। এই তিনটা আলাদা আলাদা কাজ আছে। স্ক্লেরা মনে রাখবা চোখের আকৃতি বজায় রাখে, কর্নিয়া চোখের মধ্যে আলো প্রবেশে সাহায্য করে, আর কনজাংটিভা চোখকে ধূলিবালি জীবাণু থেকে রক্ষা করে। তাহলে আরেকবার বলি, স্ক্লেরা চোখের সঠিক আকৃতি বজায় রাখতে সাহায্য করে, বক্ষীগুলোকের আকৃতি বজায় রাখতে সাহায্য করে, কর্নিয়া চোখের মধ্যে আলো প্রবেশে সাহায্য করে, আর কনজাংটিভা চোখের মধ্যে ধূলিবালি এবং জীবাণু প্রবেশে বাধা দেয়। ঠিক আছে, তুলে নাও, বা চোখকে জীবাণু ধূলিবালি থেকে রক্ষা করে। এরপরে 2 নম্বর যে স্তর, এই 2 নম্বর স্তরের নাম কোরোয়েড। এই কোরোয়েড একটা কালো বর্ণের স্তর এবং রক্তবাহিকা সমৃদ্ধ স্তর। কোরোয়েড একটা কালো বর্ণের স্তর এবং রক্তবাহিকা সমৃদ্ধ স্তর। মেলানিন নামক রঞ্জক থাকায়, মেলানিন নামক রঞ্জক থাকায় এই স্তরটিকে কালো দেখায়। তাহলে স্ক্লেরার নিচে যে স্তরটা তার নাম কোরোয়েড। কোরোয়েড একটি কালো বর্ণের স্তর এবং এটা রক্তবাহিকা সমৃদ্ধ স্তর। মেলানিন নামক রঞ্জক থাকায় এটাকে কালো দেখায়। ঠিক আছে, মেলানিন নামক রঞ্জক থাকায় এটাকে কালো দেখায়। হয়েছে, দেখো তোমরা এই যে কোরোয়েড, এই যে কোরোয়েড, এই যে কোরোয়েড, এই দেখো উভয় দিকে কোরোয়েড বর্ধিত হয়েছে, যে উভয় দিকে কোরোয়েড বর্ধিত হয়েছে, কিন্তু এই দেখো উভয় দিকে কোরোয়েড কিন্তু বর্ধিত হয়েছে। এই কোরোয়েড বর্ধিত অংশকে বলা হয় আইরিশ। ঠিক আছে, তাহলে উভয় দিকে কোরোয়েড বর্ধিত হয়ে, যদিও কোরোয়েড বর্ধিত, এটা হলো মধ্য ছিদ্রযুক্ত, এখানে ছিদ্র আছে, উভয় পাশে কোরোয়েড বর্ধিত মধ্য ছিদ্রযুক্ত এই অংশটির নাম আইরিশ। আর 2 আইরিশের মধ্যবর্তী যে ফাঁকা স্থান, এই ফাঁকা স্থানের নাম পিউপিল বা চোখের মণি। পিউপিল বা চোখের মণি। তাহলে দেখো উভয় পাশে আইরিশ বর্ধিত হয়ে, উভয় পাশে কোরোয়েড বর্ধিত হয়েছে, কোরোয়েড বর্ধিত, উভয় পাশে কোরোয়েড বর্ধিত কালো বর্ণের মধ্য ছিদ্রযুক্ত যে অংশটা তার নাম আইরিশ, আর 2 আইরিশের মধ্যবর্তী যে ছিদ্র তার নাম হলো পিউপিল। ঠিক আছে, আইরিশ, 2 আইরিশের মধ্যবর্তী ছিদ্রকে আমরা পিউপিল। শোনো, এই আইরিশ যদি প্রসারিত হয় তাহলে পিউপিল ছোট হয়ে যাবে, আর আইরিশ যদি সংকুচিত হয় তাহলে পিউপিল বড় হবে। তাহলে আমরা আইরিশকে এবং পিউপিলকে সংকুচিত প্রসারিত করে চোখের মধ্যে পরিমিত পরিমাণ আলো ঢোকাই। ঠিক আছে, যেমন আমরা দেখো রোদ্রে গেলে আমরা কি চোখটাকে একটু ছোট করে আনি, আবার অন্ধকার ঘরে আবার চোখকে বড় করে দেখার চেষ্টা করি। তার মানে এই আইরিশ আর পিউপিলকে সংকোচন প্রসারণের মাধ্যমে আমরা চোখের মধ্যে পরিমিত পরিমাণ আলো প্রবেশ করাই। ঠিক আছে, বুঝলেন? তাহলে আরেকবার বলি যে কোরোয়েড এটা হলো কালো বর্ণের স্তর, এটা রক্তবাহিকা সমৃদ্ধ স্তর, মেলানিন রঞ্জক থাকায় এটাকে কালো দেখায়। উভয় পাশে কোরোয়েড বর্ধিত মধ্য ছিদ্রযুক্ত কালো বর্ণের যে অংশটা দেখতে পাচ্ছ তাকে বলা হচ্ছে আইরিশ, আর 2 আইরিশের মধ্যবর্তী ছিদ্রকে বলা হয় পিউপিল বা চোখের মণি। আইরিশ এবং পিউপিল সংকোচন প্রসারণের মাধ্যমে চোখের মধ্যে পরিমিত পরিমাণ আলোকে প্রবেশ করানো হয়। ওকে,
আমরা বলছি আইরিশ, আর এটাকে আমরা বলছি কোরোয়েড। দেখো তো ভাই, আইরিশ আর কোরোয়েডের মাঝখানে এরকম একটা খোলা জায়গা দেখতে পাচ্ছ নাকি? খোলা জায়গা, এই যে খোলা জায়গা, এই খোলা জায়গাটা কিন্তু কি? সিলিয়ারি বডি। সিলিয়ারি বডি। আর সিলিয়ারি বডির সাথে উভয় পাশে যে এই যে লেগে আছে, এগুলোকে বলা হচ্ছে সাসপেনসারি লিগামেন্ট বা ঝুলন বিন্দু। সাসপেনসারি লিগামেন্ট বা ঝুলন বিন্দু। ঝুলন বিন্দু। দেখো এই যে, তাহলে দেখো আইরিশ এবং কোরোয়েডের মাঝে যে স্ফীত অংশ, উভয় পাশে আইরিশ এবং কোরোয়েডের মাঝে যে স্ফীত অংশ, তাকে বলা হচ্ছে সিলিয়ারি বডি। আর সিলিয়ারি বডির সাথে লেগে আছে সাসপেনসারি লিগামেন্ট বা ঝুলন বিন্দু। এই যে সিলিয়ারি বডি আর সাসপেনসারি লিগামেন্ট, এদের দুজন মিলেই কিন্তু লেন্সকে সঠিক স্থানে ধরে রেখেছে। ঠিক আছে? এই সিলিয়ারি বডি তোমার সিলিয়ারি পেশি, সিলিয়ারি বলয় ও সিলিয়ারি প্রবর্ধক নিয়ে গঠিত। সিলিয়ারি বডি, সিলিয়ারি পেশি, সিলিয়ারি বলয় আর সিলিয়ারি প্রবর্ধক নিয়ে গঠিত। ঠিক আছে? এই সিলিয়ারি বডি, সিলিয়ারি পেশি, সিলিয়ারি বলয় ও সিলিয়ারি প্রবর্ধক নিয়ে গঠিত। এই সিলিয়ারি বডি এবং সাসপেনসারি লিগামেন্ট দুজন একসাথে লেন্সকে সঠিক স্থানে ধরে রাখে। ওকে? দেখো চোখের তিনটা স্তর বলেছিলাম, তাহলে ক্লেরা, কোরোয়েড, এরপরে কিন্তু কি? আচ্ছা, কোরোয়েডের কাজ হলো আলোর প্রতিফলনকে হ্রাস করা। চোখের মধ্যে আলোর প্রতিফলনকে হ্রাস করা। যেহেতু কোরোয়েডের মধ্যে রক্তনালী আছে, সেহেতু এই চোখের পুষ্টি যোগায়, চোখের অক্সিজেন যোগায়, চোখের বর্জ্যবহত অপসারণ করে। ঠিক আছে? কোরোয়েড এটি চোখের মধ্যে আলোর প্রতিফলনকে কমিয়ে দেয় এবং এর মধ্যে যে রক্ত থাকায় এটি চোখে পুষ্টি সরবরাহ করে, অক্সিজেন সরবরাহ করে, বর্জ্যবহত অপসারণ করে। এগুলো হলো কোরোয়েডের কাজ। এবার 3 নম্বর স্তর, এই যে 3 নম্বর স্তর, এই 3 নম্বর স্তরটা হলো খুব ইম্পর্টেন্ট স্তর। কি? এটা হলো রেটিনা, যেখানে আলোর প্রতিবিম্ব গঠিত হয়। ঠিক আছে? সেই হলো রেটিনা। এই রেটিনা নিয়ে অনেক কথা আছে, সেগুলো শুনো তোমরা। এই রেটিনাতে কেন প্রতিবিম্ব গঠিত হয়, তাই তো? এই রেটিনাতে 2 ধরনের কোষ আছে, একটা হলো রড কোষ, একটা হলো কোন কোষ। একটা হলো রড কোষ, একটা হলো কোন কোষ। ঠিক আছে? রড কোষ সমগ্র রেটিনাতে আছে, কিন্তু কোন কোষ তোমার পিতবিন্দুতে বেশি থাকে। পিতবিন্দু, তো পিতবিন্দু আমরা পরে পড়ছি কি জিনিস। ঠিক আছে? রড কোষ লম্বাটে আর কোন কোষ কোণাকৃতি। ঠিক আছে? রড কোষ
মৃদু আলোতে দেখতে সাহায্য করে। আর কোন কোষ উজ্জ্বল আলোতে দেখতে সাহায্য করে? রড কোষ সাদা কালো আলোর জন্য প্রতিবিম্ব তৈরিতে সাহায্য করে, সাদা কালো আলোর জন্য, সাদা কালো আলোর জন্য। আর কোন কোষ উজ্জ্বল রঙিন আলোর জন্য প্রতিবিম্ব তৈরিতে সাহায্য করে, রঙিন আলোর জন্য, রঙিন আলোর জন্য প্রতিবিম্ব তৈরিতে সাহায্য করে। ঠিক আছে। রড কোষ রডোপসিন, রডোপসিন নামক প্রোটিন বা রঞ্জক দিয়ে গঠিত। আর কোন কোষ আয়োডোপসিন, আয়োডোপসিন ও সায়ানপসিন, সায়ানপসিন, আয়োডোপসিন ও সায়ানপসিন নামক প্রোটিন বা রঞ্জক দিয়ে গঠিত। ঠিক আছে। আচ্ছা, রড কোষের সংখ্যা, চোখের রড কোষের সংখ্যা প্রায় 12,50,00,000। আর কোন কোষের সংখ্যা ৭৪ লক্ষের মতো। তাহলে আরেকবার বলি, রড কোষ সমগ্র রেটিনা জুড়ে রয়েছে। আর কোন কোষ রেটিনার বিশেষ জায়গাতে বেশি রয়েছে, যেমন পিত বিন্দুতে রয়েছে। রড কোষ লম্বাটে, কোন কোষ কোণাকৃতি। রড কোষ মৃদু আলোতে সংবেদী, কোন কোষ উজ্জ্বল আলোতে সংবেদী। রড কোষ সাদা আলো প্রতিবিম্ব, সাদা কালো আলোর জন্য প্রতিবিম্ব তৈরিতে সাহায্য করে, রঙিন আলোর জন্য প্রতিবিম্ব তৈরিতে সাহায্য করে। রড কোষ রডোপসিন, রডোপসিন প্রোটিন বা রঞ্জক দিয়ে গঠিত। আর কোন কোষ আয়োডোপসিন বা সায়ানপসিন প্রোটিন দিয়ে গঠিত, আয়োডোপসিন বা সায়ানপসিন প্রোটিন দিয়ে গঠিত। এই আয়োডোপসিনরা তোমার 3 ধরনের রঞ্জক নিয়ে গঠিত। হ্যাঁ, এরিথ্রো মানে লালের জন্য, তারপরে নীলের জন্য সায়ানো, এবং ক্লোরো সবুজ। ঠিক আছে, আগে তুলে নাও, তারপরে বলছি, আগে একটা তুলে নাও। আমি যেটা বলছিলাম যে এই যে আয়োডোপ্রোসিনের মধ্যে 3 ধরনের রঞ্জক থাকে। আয়োডোপ্রোসিনের মধ্যে 3 ধরনের রঞ্জক থাকে। এরিথ্রোল্যাব, তোমরা জানো এরিথ্রোসাইট না, লাল এরিথ্রোল্যাব। তারপরে সায়ানোল্যাব মানে নীল, সায়ানো মানে নীল। আর ক্লোরোল্যাব, ক্লোরো মানে সবুজ, ক্লোরোল্যাব সবুজ। এই 3 ধরনের রঞ্জক পদার্থ থাকে আয়োডোপ্রোসিনের মধ্যে। এরিথ্রোল্যাব লাল, সায়ানোল্যাব নীল এবং ক্লোরোল্যাব সবুজ। এই 3 ধরনের রঞ্জক পদার্থ থাকে।
রড কোষ বলছি 12,50,00,000 আর কোন কোষ বলছি 77 লক্ষ। দেখো যে যে রেটিনা পড়ছি আমরা, আসলে রেটিনা যে স্তরটা পড়ছো মনে রাখো রেটিনাতে আবার 10টি উপস্তর রয়েছে, কথাটা মনে রাখো। রেটিনাতে 10টি উপস্তর রয়েছে, ঠিক আছে? রেটিনাতে 10টি উপস্তর রয়েছে। এই যে আলোক রশ্মি এদিক দিয়ে ঢুকে রেটিনা দিয়ে গিয়ে এই লেন্স দিয়ে গিয়ে রেটিনার যে অংশে যে মিলিত হয় এই জায়গাতে আছে হলো তোমার পিদবিন্দু বা ইয়েলো স্পট বা ফোভিয়া সেন্ট্রালিস বা ম্যাকুলা লুটিয়া। খুব ইম্পর্টেন্ট জিনিস। তাহলে আলোক রশ্মি রেটিনার যে অংশে গিয়ে একীভূত হয় বা একত্রিত হয়, রেটিনার যে অংশে আলোক রশ্মি যে একত্রিত হয় সেই বিন্দুকে বলছি আমরা পিদবিন্দু বা ইয়েলো স্পট বা ফোভিয়া সেন্ট্রালিস বা ম্যাকুলা লুটিয়া। ঠিক আছে? লেন্সে বক্রতাপ্রাপ্ত হওয়ার পর রেটিনার যে অংশে যে আলোক রশ্মি কেন্দ্রীভূত হয় সেই অংশকে আমরা বলছি পিদবিন্দু বা ইয়েলো স্পট বা ফোভিয়া সেন্ট্রালিস বা ম্যাকুলা লুটিয়া। রেটিনাতে চোখের প্রতিবিম্ব তৈরি হয়। রেটিনার মধ্যে পিদবিন্দু হলো সবচেয়ে ইম্পর্টেন্ট, কারণ পিদবিন্দু হলো অত্যাধিক আলোক সংবেদী। এখানেই বস্তুর প্রতিবিম্ব গঠিত হয়, পিদবিন্দু দিয়ে সবচেয়ে ভালো দেখা যায়। ঠিক আছে? তাহলে পিদবিন্দু হলো রেটিনার মধ্যে অতিরিক্ত আলোক সংবেদী অংশ। রেটিনাতে যেমন পিদবিন্দু নামে অতিরিক্ত আলোক সংবেদী অংশ আছে, সেরকম এইরকম একটা জায়গাতে রেটিনার এইরকম একটা জায়গাতে এখান দিয়ে অপটিক স্নায়ুরা ঢুকে বলে, এই জায়গা দিয়ে অপটিক স্নায়ুরা চোখের মধ্যে প্রবেশ করে বলে এখান দিয়ে কোনো কিছু দেখা যায় না, কারণ এখানে কোনো রড কোষ এবং কোন কোষ থাকে না। এই জায়গার নাম অন্ধবিন্দু বা ব্লাইন্ড স্পট। তাহলে রেটিনাতে যেমন পিদবিন্দু বলে জায়গা আছে যেখান দিয়ে সবচেয়ে ভালো দেখা যায়, কারণ এখানে তোমার রড কোষ কোন কোষ, বিশেষ করে কোন কোষের পরিমাণ অনেক বেশি। সেই রকম অন্ধবিন্দু দিয়ে কিছুই দেখা যায় না, কারণ অন্ধবিন্দুতে রড কোষ কোন কোষ থাকে না, এখান দিয়ে চোখের অপটিক স্নায়ুরা প্রবেশ করেছে। এই কারণে এই অন্ধবিন্দু দিয়ে কিছুই দেখা যায় না। রেটিনাতে যেমন পিদবিন্দু আছে সেরকম অন্ধবিন্দু আছে। পিদবিন্দু অতিরিক্ত আলোক সংবেদী অংশ, অন্ধবিন্দু দিয়ে কিছু দেখা যায় না। সায়ানোল্যাব নিচে হলো ক্লোরোল্যাব। ক্লোরো মানে সবুজ, ক্লোরোল্যাব। দেখো আমরা চোখের যেমন আমরা তিনটা অংশ বলেছিলাম, স্তর, লেন্স, প্রকোষ্ঠ। আমরা কিন্তু তিনটা স্তর, তাই না? স্ক্লেরা,
কোরোয়েড রেটিনা, 3টে স্তর করে নিলাম। বাকি থাকলো আমাদের লেন্স আর প্রকোষ্ঠ। এটাও হয়ে যায়, তো এখন না বলি, পরে বলি একসাথে। তোমরা এই ছবিটা তোমাদের খাতাতে আঁকিয়েছো, এই ছবি দিয়ে আবার আমরা নেক্সট দিন আবার এখান থেকে শুরু করব। আর মনে রাখো রবিবারের দিন তো তোমাদের এই চোখের অংশটা শেষ করে দেব, আর তোমরা মঙ্গলবারের দিন যেটা বললাম স্নায়ুতন্ত্রের অংশের উপর পরীক্ষা। ঠিক আছে, এই 4টা থেকে 4টা 20 পর্যন্ত তোমাদের পরীক্ষার সময় থাকবে, এই সময়ে তোমরা পরীক্ষা দিবা। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। ধন্যবাদ। আমাকে আবার অবশ্য চোখের ছবি আঁকতে হবে, কারণ এই লেন্স আর প্রকোষ্ঠটা বাকি থাকলো। ঠিক আছে, ওকে। ধন্যবাদ। তাহলে পড়ালেখা একটু করো, আর কি করবা। ঠিক আছে, এখন এভাবে আরো কতদিন চলতে হবে তা জানি না, এভাবে আরো কিছুদিন পড়ালেখা করো, দেখা যাক কি হয় সামনে। ওকে, ধন্যবাদ।